নোটে ক্লিক করে ফাইলে দিলে ইডিজিতে যাবে ব্রাউজার। নোটে ক্লিক করেন, ওই যে পাওয়ার পয়েন্টে যান, ওইটা পাওয়ার পয়েন্টে ক্লিক করেন, ওই বেশ আসসালামু আলাইকুম। আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রাইমারি পরীক্ষার জন্য আমরা কিন্তু একদম বাছাই করেছি এবং লাস্ট কয়েকটা দিন আমরা যেই পদক্ষেপটা আপনাদের জন্য হাতে নিয়েছি, অর্থাৎ ম্যারাথন ক্লাস, প্রতিটা বিষয়ের কিন্তু ম্যারাথন ক্লাস আমরা নিব। এবং আজকে আপনাদের জন্য ম্যারাথন ক্লাস ইংরেজি সাহিত্য, অর্থাৎ যেই টাইপের প্রশ্নগুলো এসে থাকে আমরা কিন্তু সেই টাইপের প্রশ্নগুলোই আজকে সমাধান করবো ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত। এবং ইংরেজি সাহিত্যের কিন্তু আমরা স্পেশাল পিডিএফ রেডি করেছি। তো যারা যুক্ত হয়েছেন ক্লাসটি একটু দ্রুত, শেয়ার করে ক্লাসটি একটু দ্রুত শেয়ার করে ডান লিখে জানাবেন সবাই। ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে ডান লিখে জানাবেন সবাই। এবং যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন, তারা কিন্তু ফ্রিতে পিডিএফ পেয়ে যাবেন। সবাই একটু দ্রুত। আচ্ছা, সবাই একটু দ্রুত। যারা ক্লাসটি শেয়ার করবেন তারা কিন্তু আমাদের যে পিডিএফটা আমরা ওপেন করেছি, এই পিডিএফটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই। যারা ক্লাসটি শেয়ার ডান লিখে জানাবেন, তারা কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমার দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী, 491 জন শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়েছেন। আচ্ছা, সবাই ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে ডান লিখে জানাবেন। এবং ক্লাসটি শেয়ার এবং লাভ রিয়াক্ট দিলে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই পিডিএফটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অসংখ্য শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। তো আজকের ক্লাসটি আমরা 9টার বদলে 9টা 10-এ শুরু করেছি।
আমাদের একটু প্রবলেম ছিল আসলে সেই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু আমরা একটু লেটে শুরু করেছি। আচ্ছা, আমি আর 20 সেকেন্ডের মধ্যে কিন্তু মেন ক্লাসে চলে যাব, এবং যারা এখনো খাতা কলম রেডি করেননি, তারা কিন্তু দ্রুত খাতা কলম রেডি করে ফেলুন, কারণ আজকে যে ইনফরমেশন গুলো দিব এইগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই আগামী 2 তারিখ প্রাইমারি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ এই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অবশ্যই আপনাকে কিন্তু এক নজরে দেখে যেতে হবে, আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের 550 শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, এবং আমরা কিন্তু এখনই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, অলরেডি 600+ শিক্ষার্থী আছে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আচ্ছা, মানসুরা আক্তার লিখেছেন শেয়ার ডান, টিয়া টানিয়া লিখেছেন শেয়ার অ্যান্ড রিয়াক্ট ডান। আচ্ছা, ঠিক আছে। তাহমিনা শেখ নূপুর, বায়েজিদ হোসেন লিখেছেন হচ্ছে শেয়ার ডান। আচ্ছা, তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। দেখেন 1 নম্বর প্রশ্নে কি বলেছে, একটু দ্রুত সমাধান করব কারণ আমাদের অনেকগুলো প্রশ্ন, আমরা একটু দ্রুত সমাধান করব। আচ্ছা, দেখেন কি বলেছে, শেক্সপিয়ার ইজ নোন মোস্টলি ফর হিজ, অর্থাৎ এখানে ড্যাশ রয়েছে, অর্থাৎ শেক্সপিয়ার মূলত তার কিসের জন্য বিখ্যাত। দেখেন প্রাইমারি পরীক্ষা 2018 সালের প্রশ্ন। নাম্বার 1, 1 নাম্বার বলেছে হচ্ছে অপশন এ ড্রামা নাটক, অপশন বি হচ্ছে নোভেলস মানে কি আমাদের উপন্যাস, অপশন সি হচ্ছে ফিল্মস নাটক, অপশন ডি হচ্ছে পোয়েট্রি কাব্যগ্রন্থ। মনে রাখবেন শেক্সপিয়ার মানে হচ্ছে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার একজন বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন, অর্থাৎ যিনি কিনা এলিজাবেথান পিরিয়ডে, অর্থাৎ রানী এলিজাবেথের সামনে তার বেশিরভাগ নাটকগুলো কিন্তু মঞ্চায়ন করা হয়েছিল, এবং ইংরেজি সাহিত্যের ইতিহাসে তার মতো ড্রামাটিস্ট কিন্তু আপনি অন্য কোথাও দেখাতে পারবেন, অর্থাৎ তার মতো দ্বিতীয় জন কিন্তু দেখাতে পারবেন না। তার মানে উইলিয়াম শেক্সপিয়ার আসলে কিসের জন্য বিখ্যাত, যেহেতু তিনি ড্রামাটিস্ট ছিলেন, অর্থাৎ তিনি কিন্তু ড্রামার জন্য বিখ্যাত ছিলেন। তাহলে অপশন 1 এর এ হচ্ছে উত্তর, ড্রামা। আচ্ছা, আমার সাথে কিন্তু অসংখ্য শিক্ষার্থী বলছেন। আচ্ছা, আবিদা মুস্কান, মাহফুজা রহমান, ওয়াজিয়া জান্নাত রাইসা, আরুষ জান্নাত বেগবালিকে লিখেছেন হচ্ছে 1 এর এ। আচ্ছা, এরপরে আমরা আসি 2 নাম্বার, উইলিয়াম শেক্সপিয়ার কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এই আপনার ইংরেজি সাহিত্যে অন্য কোন কবি সাহিত্যিকের জন্মসাল যদি মুখস্থ না করলেও অ্যাটলিস্ট উইলিয়াম শেক্সপিয়ার আসলে এটা একটু আপনারা মনে রাখবেন। আচ্ছা, এবং তার জন্ম হচ্ছে 1564 সালে। কোথায় জন্ম, আসলে ইংল্যান্ডের একটা শহর রয়েছে অ্যাভন শহর, অর্থাৎ ইংল্যান্ডের অ্যাভন শহরে কিন্তু তিনি 1564 সালে জন্মগ্রহণ করেন। তাহলে এটা একটু মনে রাখবেন যে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মসাল হচ্ছে 1564। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার জন্মসাল হচ্ছে 1564। একটু সবাই লিখে রাখেন, একটু সবাই নোট ডাউন করে রাখবেন, আপনারা নোট ডাউন করে রেখে দিবেন। এইগুলো যদি নোট রেখে দেন তাহলে কিন্তু আপনারা ভুল হবে না ইনশাল্লাহ সবাই। এবং উইলিয়াম শেক্সপিয়ার থেকে কিন্তু প্রশ্ন আসবেই। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। আচ্ছা, দেখেন এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন কি বলেছে, মার্চেন্ট অফ ভেনিস। দেখেন অনেকগুলো চাকরি পরীক্ষা এসেছে, কি বলেছে, মার্চেন্ট অফ ভেনিস, অর্থাৎ ভেনিস শহরের ব্যবসায়ী। মার্চেন্ট অফ ভেনিস ইজ রিটেন বাই, অর্থাৎ এটি আসলে কার লেখা একটু আচ্ছা মনে রাখবেন, উইলিয়াম শেক্সপিয়ার এটা হচ্ছে একটা বিখ্যাত ড্রামা, মার্চেন্ট অফ ভেনিস একটা বিখ্যাত ড্রামা, এবং যার রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। অনেকগুলো চাকরি পরীক্ষা কিন্তু এসেছে, সামনের পরীক্ষাও কিন্তু আসতে পারে। তাহলে মার্চেন্ট অফ ভেনিস কি একটা ড্রামা বা নাটক, এবং যার রচয়িতা উইলিয়াম শেক্সপিয়ার, এবং উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে একজন বিখ্যাত ড্রামাটিস্ট। আচ্ছা, আমি একটু আপনাদের লিখে দিচ্ছি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামাগুলো আমি একটু লিখে দিচ্ছি, আপনারা সবাই একটু নোট করে রাখবেন। আচ্ছা, দেখেন যেগুলো থেকে আসলে আসতে পারে, যেমন দেখেন তার মধ্যে তার নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাকবেথ,
একটু লিখে রাখেন। তাহলে উল্লেখযোগ্য নাটক হচ্ছে ম্যাকবেথ। আচ্ছা, এরপর হচ্ছে কিং লেয়ার, কিং লেয়ার। তারপরে রোমিও অ্যান্ড জুলিয়েট, প্রেমের কাহিনী, রোমিও অ্যান্ড জুলিয়েট। এইগুলো কি? এইগুলো হচ্ছে তার বিখ্যাত নাটক। এবং আরেকটা রয়েছে, আরেকটা হচ্ছে হ্যামলেট। সচরাচর কিন্তু এই প্রশ্নগুলোই বারবার রিপিট হয়, এই প্রশ্নগুলোই কিন্তু বারবার রিপিট হয়। অর্থাৎ তার ড্রামাগুলো কোনগুলো, অর্থাৎ আবারও বলছি, ম্যাকবেথ, কিং লেয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট একটু লিখে রাখেন। এইগুলো হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ড্রামা। 949 জন যুক্ত হয়ে গিয়েছে। আবারও বলছি, যারা ক্লাসটি শেয়ার এবং রিয়াক্ট দিয়ে ডান লিখে জানাবেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দিয়ে দিব। আচ্ছা, যদি 3 নাম্বার বুঝে থাকেন, 4 নাম্বারটা সবাই কমেন্টস করে জানাবেন কিং লেয়ার নাটকটি কে লিখেছেন। একটু আগে বললাম, অপশন এ জিবি শ, অপশন বি উইলিয়াম শেক্সপিয়ার, অপশন সি জন মিল্টন, অপশন ডি জেমস জয়েসে। সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবার এটা আপনাদের জানতে হবে। এবং আরেকটা নাটক লিখে দিচ্ছি, এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। এটা উইলিয়াম শেক্সপিয়ার আরেকটা বিখ্যাত নাটক, অ্যাজ ইউ লাইক ইট একটু লিখে রাখবেন। তাহলে কিং লেয়ার নাটকটি আসলে কে লিখেছেন, জাস্ট খালি একটু কমেন্টস করে জানাবেন, যে কে লিখেছেন। আচ্ছা, দেখতে পাচ্ছি অনন্যা অঞ্জলি প্রামাণিক লিখেছেন বি, মার্জিয়া হাকিম বি, বিথি মনি লিখেছেন বি। আচ্ছা, তামিনা শেখ নবী, দেখেন সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। অর্থাৎ তার মানে কিন্তু আমার কিং লেয়ার দেখলেই কোনটা হবে? উইলিয়াম শেক্সপিয়ার হবে। আচ্ছা, আবার বলছি, সবাই একটু ড্রামাগুলো পাশে খাতায় নোট লিখে রাখবেন, যে ড্রামা, উইলিয়াম শেক্সপিয়ারের ড্রামা ম্যাকবেথ, কিং লেয়ার, রোমিও অ্যান্ড জুলিয়েট, হ্যামলেট, অ্যাজ ইউ লাইক ইট। পরীক্ষার হলে যদি হুবহু এখান থেকে প্রশ্ন আসে, যদি এখন না লেখেন, পরীক্ষার হল থেকে বের হয়ে আফসোস করবেন যে কেন ক্লাসের পরে লিখলাম না। মনে শান্তি না লিখেছেন বি, বা অদ্ভুত নাম, আমাদের মনেও শান্তি নাই, যেহেতু সামনে 2 তারিখ পরীক্ষা এবং আশা রাখি যে প্রশ্ন ফাঁস হবে না, একটা লেভেল প্লেইং ফিল্ডে আপনারা পরীক্ষা দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, চলে গেল হচ্ছে 4 নাম্বার। 5, 6, 7 উত্তর বলে দিয়েছে আগে, সবার পারতে হবে। ম্যাকবেথ নাটকটি কার লেখা? একটু আগে বলেছি, ম্যাকবেথ নাটকটি কার? উইলিয়াম শেক্সপিয়ার। দেখা মাত্র উত্তর। শেক্সপিয়ার রচিত নাটক কোনটি? নাম্বার 6 এ আসেন। ইউ নেভার ক্যান টেল, অ্যাজ ইউ লাইক ইট, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, ম্যান ইন ইজ হিউম্যান। একটু সবাই নাম্বার 6 দিয়ে কমেন্টস করে জানাবেন। একটু আগে বললাম উইলিয়াম শেক্সপিয়ার। আচ্ছা, একটু কমেন্টস করে জানাবেন শেক্সপিয়ার রচিত নাটক কোনটি? সবাই নাম্বার 6 দিয়ে একটু কমেন্টস করে জানাবেন। সবার জানতে হবে ইংলিশ পেজ বাইট ক্লাস কবে হবে। ইনশাল্লাহ প্রাইমারি পরীক্ষার পরপরই ক্লাস শুরু করবো। এখন যেহেতু প্রাইমারি পরীক্ষা, এখন এই জন্য আপাতত ক্লাসটা নিচ্ছি না, প্রাইমারি পরপরই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এক ভিডিও তো দেখলাম 23 লাখ টাকায় প্রাইমারির একটা সিট বিক্রি হচ্ছে, চারদিকে যা শুনতে পাচ্ছি তা সত্য হলো। আচ্ছা দেখেন ভাই, প্রাইমারি পরীক্ষা বাংলাদেশের, আমি যদি মানুষের কথা বলি, যে প্রাইমারি এমন একটা চাকরি যে আপনার 23 লক্ষ টাকা, জানি যে এটা উপার্জন করতেও পারে, নাও করতে পারে, মানে ওই ঘুষ দুর্নীতি বা মানে অবৈধ ইনকাম ছাড়া তো এত টাকা সহজ ইনকাম করা খুবই ডিফিকাল্ট। তবে বাংলাদেশে এমনও মানুষ রয়েছে যে জমি জাতি বিক্রি করে হলো তার ছেলে বা মেয়েরে প্রাইমারি চাকরি করাবে, সেখানে যদি 23 লাখ কেন, সেখানে যদি 30 লক্ষ টাকা দিতে হয়, এমনও পাবলিক আছে যে মানে যদি তাকে চাকরি দেওয়া হয় সে টাকা দিবে। মানে এরকম অসংখ্য পাবলিক কিন্তু আছে আমাদের দেশে। তো টাকা পয়সা না থাকলেও মানে ওই ক্ষেত্রে থাকবে যে জমি জাতি বিক্রি করে হলেও যে আমার একটা সরকারি চাকরি লাগবে। তো এই ধরনের প্রলোভনে এখন কোনো ধরনের পা দিবেন না। আপনারা শান্তি মতো পরীক্ষা দিন 2 তারিখ, তারপরে যদি প্রশ্ন আউট হয় তারপরে পরবর্তীতে ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো এবং যেটা করা যায় সেটা আমরা ইনশাল্লাহ করব। আচ্ছা, একটু সবাই, আচ্ছা আমরা একটু ক্লাসে ফিরে আসি, একটু বলবেন। আচ্ছা, এফসেম সাপলা বলেছে ঠিক বলেছেন। আচ্ছা, ফারজানা আক্তার লিখেছেন বি, রেশমা আক্তার ইতি। আচ্ছা, ফারজান রহমান অ্যাজ ইউ লাইক ইট। তাহলে আমরা একটু আগে জানলাম অ্যাজ ইউ লাইক ইট। তাহলে এই 6টা প্রশ্ন, 1 থেকে 6টা প্রশ্ন, যদি উইলিয়াম শেক্সপিয়ার থেকে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন থাকবে তো ইনশাল্লাহ, তাহলে এর বাইরে আর কোনো কিছু
পড়তে হবে ইনশাল্লাহ, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। তাহলে বলেন উইলিয়াম শেক্সপিয়ার ক্লিয়ার কিনা? উইলিয়াম শেক্সপিয়ার ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। উইলিয়াম শেক্সপিয়ার ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। সবাই সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখেন পরবর্তী প্রশ্ন কি বলেছে, নাম্বার 1 থেকে 6 পর্যন্ত ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। হু ইজ কল্ড পোয়েট অফ বিউটি, অর্থাৎ সৌন্দর্যের কবি কাকে বলা হয়? দেখেন বাংলাদেশের যদি সাহিত্য কথা বলি, এমন একজন কবি রয়েছেন যার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। অর্থাৎ তিনি সবসময় কিন্তু বাংলার রূপ প্রকৃতি সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি বাংলার প্রাকৃতিক দৃশ্য কিন্তু মানুষের মনে একদম হৃদয়ে গেঁথে দিয়েছেন। তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। এবং জীবনানন্দ দাশের মতো যদি আমি ইংরেজি সাহিত্যে যাই, যে যার কথা যিনি, অর্থাৎ যার কথা যার বচন সবসময় কিন্তু ছিল একদম সৌন্দর্যময়, এবং সেই ব্যক্তির নাম কিন্তু আর কেউ না। অর্থাৎ যখনই বলবেন হচ্ছে পোয়েট অফ বিউটি, যখনই বলবে আসলে পোয়েট অফ বিউটি, তখনই কিন্তু মনে রাখবেন জন কিটস। অর্থাৎ যার বেশিরভাগ রচনার মধ্যে কিন্তু আপনি সৌন্দর্য খুঁজে পাবেন, কারণ তিনি ছিলেন হচ্ছে সৌন্দর্যের পূজারী। এবং তিনি সৌন্দর্য এবং সত্য দুইটা বিষয়কে কিন্তু আসলে এক কাতার লিখেছেন। তাহলে এটা কিন্তু বারবার এসেছে, 2024 সালেও কিন্তু এসেছিল, 2000 সালেও কিন্তু এসেছিল, যে হু ইজ কল্ড দ্য পোয়েট অফ বিউটি, অর্থাৎ আসলে কাকে আসলে পোয়েট অফ বিউটি বা সৌন্দর্যের কবি বলা হয়ে থাকে, সৌন্দর্যের কবি বলা হয়ে থাকে। আচ্ছা, একটু সবাই কমেন্টস করে জানাবেন। তার মানে হচ্ছে আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে না ক্রস, পিবি শেলি হবে না ক্রস, উইলিয়াম শেক্সপিয়ারও কিন্তু হবে না, অর্থাৎ জন কিটস কিন্তু ও আমাদের উত্তর। আচ্ছা, একটু মনে রাখবেন পিবি শেলি এটি কিন্তু একজন মহিলা কবি। অনেকে কিন্তু ভুল করে থাকেন, এটাও কিন্তু পরীক্ষা দিয়ে দেয় যে পিবি শেলি তিনি কিন্তু পুরুষ কবি নন, তিনি কিন্তু একজন মহিলা কবি। আচ্ছা, যে একজন লিখেছেন পোয়েট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, আমাদের প্রকৃতির কবি যদি বলে যে প্রকৃতির কবিকে, তাহলে কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হবে, আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন 8 নাম্বার কি বলেছে, কোন গ্রন্থটি উইলিয়াম ব্লেকের লেখা? দ্য ট্রাভেলার, দ্য স্কুল বয়, দ্য ড্যাফোডিলস, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ সবগুলো। দেখেন উইলিয়াম ব্লেক কিন্তু মানুষের হৃদয়, দেখেন কোন কবি তার মানে সাহিত্যকর্ম যদি মানুষের হৃদয়ে স্থান পাওয়াতে হয়, তাহলে অবশ্যই কিন্তু বিশেষ কিছু লিখতে হবে। দেখেন স্কুল বয়, তার কিন্তু একটা বিখ্যাত রচনা ছিল স্কুল বয়। অর্থাৎ তিনি দেখিয়েছেন যে আসলে স্কুলে কিভাবে বাচ্চাদেরকে বন্দি করে রাখো, এক প্রকার বন্দি, মানে সারাদিন লেখাপড়ার মধ্যে আবদ্ধ, তাদের কোনো ধরনের বিনোদন ব্যবস্থা করা হয় না। এবং ইভেন আমাদের দেশের মধ্যে কিন্তু এটা হয়ে গিয়েছে যে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস, এরপর থেকে শুরু হয় কোচিং এর ক্লাস। অর্থাৎ তাই কিন্তু একদম মানে বদ্ধ ঘরে যেরকম পাখি, মানে বদ্ধ খাঁচায় যেরকম পাখি আবদ্ধ রাখা হয়, তেমনি ভাবে কিন্তু স্কুল বয়কে তিনি, আমাদের এই কবি উইলিয়াম ব্লেক, তিনি কিন্তু স্কুল বয়কে সে বদ্ধ পাখি খাঁচার সাথে তুলনা করেছেন। অর্থাৎ মনে রাখবেন যে উইলিয়াম ব্লেকের একটা বিখ্যাত গ্রন্থ কিন্তু দ্য স্কুল বয়। এবং আর একটা একটু মনে রাখবেন, অর্থাৎ আর একটা গ্রন্থের নামও লিখে দিচ্ছে, সেটা হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার। এটাও কিন্তু তার একটা বিখ্যাত গ্রন্থ, পোয়েট অ্যান্ড পেইন্টার, অর্থাৎ উইলিয়াম ব্লেকের লেখা। আচ্ছা, উইলিয়াম ব্লেকের লেখা। আচ্ছা, মনে শান্তি না লিখেছেন বি। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের জাস্ট মনে রাখবেন কি যে উইলিয়াম ব্লেকের লেখা দুইটা গ্রন্থ মনে রাখবেন, দ্য স্কুল বয় এবং আরেকটা হচ্ছে পোয়েট অ্যান্ড পেইন্টার। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। আচ্ছা, এখন 9 নাম্বার যে প্রশ্ন যাব, এটা অসংখ্যবার পরীক্ষা এসেছে, এজন্য স্টার দিলাম। নিচের কোন গ্রন্থটি এইচ.জি. ওয়েলস, অর্থাৎ তিনি কিন্তু একজন মডার্ন যুগের কবি এইচ.জি. ওয়েলস, এবং তার বিখ্যাত তিনটা গ্রন্থ রয়েছে। সেই 3টা গ্রন্থের নাম হচ্ছে ইনভিজিবল ম্যান, মানে হচ্ছে অদৃশ্য, অর্থাৎ যাকে আসলে দেখা যায় না। আর একটা রয়েছে টাইম মেশিন বলতে হচ্ছে এমন একটা তিনি গ্রন্থ লিখেছেন যে আপনি সাপোজ এখন বসবাস করছেন 2025 সালে, কিন্তু টাইম মেশিনে যদি আপনি ক্লিক করেন আপনি চলে যাবেন হচ্ছে 2000 সালে। অর্থাৎ তিনি কিন্তু এভাবে একটা গুরুত্বপূর্ণ একটা মানে মজার কিন্তু টাইম মেশিন লিখেছেন। আচ্ছা,
আর এটা হচ্ছে দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, এবং তার 3টা রচনার মধ্যে কিন্তু আপনি অ্যাডভেঞ্চার, তার 3টা গ্রন্থের মধ্যে কিন্তু আপনি অ্যাডভেঞ্চার খুঁজে পাবেন। এটা কিন্তু বিসিএস পরীক্ষা এখান থেকে বারবার প্রশ্ন হয়, সামনের প্রাইমারিতে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। অর্থাৎ এই 3টায়, দ্য ইনভিজিবল ম্যান, দ্য ফার্স্ট ম্যান অন দ্য মুন, দ্য টাইম মেশিন, 3টায় কিন্তু আমাদের এইচ.জি. ওয়েলসের বিখ্যাত গ্রন্থ। অর্থাৎ আমাদের কিন্তু অপশন হবে অপশন ডি, অর্থাৎ অল অফ দ্য অ্যাভাব, সবগুলো কিন্তু আমাদের এইচ.জি. ওয়েলস, সবগুলো কিন্তু আমাদের এইচ.জি. ওয়েলসের। আচ্ছা, আজকে 1000+ ক্লাস করতেছি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জি, আজকে 1200 শিক্ষার্থী কিন্তু আমাদের যুক্ত হয়েছে। আচ্ছা দেখেন, আমি আপনাদের আবারও বলছি, এই যে আমার সামনে যেটা দেখছেন, আমি কিন্তু পিডিএফ থেকে এই জিনিসটা সম্পূর্ণ কিন্তু একটা পিডিএফ, এখানে সব মিলে হয়তো বা 40+ মতো কোর্সের রয়েছে। তো এই কোর্সের পিডিএফ যারা নিতে চান, যারা পিডিএফ নিতে চান, টাইম দিলাম 20 সেকেন্ড, তারা একটু দ্রুত ক্লাসটি শেয়ার প্লাস হচ্ছে লাভ রিয়াক্ট দিয়ে জানাবেন, কারণ এখন আপনারা 1200 শিক্ষার্থী ক্লাস করছেন, কিন্তু এখানে শেয়ার হয়েছে মাত্র 235টা। আমি আপনাদের মাত্র 30 সেকেন্ড টাইম দিলাম, এই 30 সেকেন্ডের মধ্যে যদি শেয়ার না করেন তাহলে পিডিএফ পাবেন না। আর যারা শেয়ার প্লাস রিয়াক্ট করে ডান লিখে জানাবেন, তারা কিন্তু পিডিএফটা ফ্রিতে, এই পিডিএফটা ফ্রিতে পেয়ে যাবেন। কেউ কিন্তু মিস করবেন না। অনলি টাইম 30 সেকেন্ড, সবাই অনলি টাইম হচ্ছে 30 সেকেন্ড, সবাই অনলি টাইম হচ্ছে 30 সেকেন্ড। সেকেন্ডের মধ্যে সবাই একটু শেয়ার করে জানাবেন, শেয়ার করে ডান লিখে জানাবেন। অলরেডি কিন্তু আমার 13 শিক্ষার্থী যুক্ত হয়েছেন, চলছে ইংরেজি সাহিত্যের ম্যারাথন ক্লাস। আজকে একটু আগেও আমি নিজে পিডিএফ দিছিলাম বিকালবেলা, দেখেন আমাদের পেজে সেভ করা আছে, প্রাইমারি সাম্প্রতিক সাজেশনে পিডিএফ দিছি, দেখেন। যারা পিডিএফ পান না তারা আমাদের রিয়াক্ট শেয়ার করেন না, এই জন্য পান না, নাহলে পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি সবাই কিন্তু শেয়ার করে ফেলেছেন, এবং যারা শেয়ার করেছেন তারা কিন্তু পিডিএফ সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, শেয়ার করলে আপনি আমাদের এই পিডিএফটা টাকা ছাড়াই পাবেন, এই পিডিএফ এ টাকা লাগবে না, মানে ইংরেজি সাহিত্যে যে প্রশ্ন সমাধান করতেছি এগুলো টাকা লাগবে না। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 10, আর্নেস্ট হেমিংওয়ে। দেখেন, ইংরেজি সাহিত্যে কিন্তু ইংল্যান্ড, অর্থাৎ ইংরেজ সাহিত্যিকের বাইরে যেও কিন্তু অনেক কবি সাহিত্যিক আসলে ইংল্যান্ডের এই সাহিত্যে ভূমিকা পালন করেছেন, মানে বাইরের দেশের সাংবাদিক। তার মধ্যে কিন্তু আর্নেস্ট হেমিংওয়ে, মানে বাইরের দেশের সাহিত্যিক কিন্তু রয়েছে, তার মধ্যে এই আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু অন্যতম। অর্থাৎ আমি তো তার সম্পর্কে বলি, তিনি কিন্তু একই সাথে একজন সাহিত্যিক প্লাস সাংবাদিক ছিলেন। এবং কি বলেছে, তিনি কিন্তু ইংল্যান্ডের কোনো নাগরিক ছিলেন না, তিনি কিন্তু ছিলেন মূলত আমেরিকার একজন নাগরিক, এবং তিনি আমেরিকার লোক হয়েও ইংল্যান্ডের আসলে ইংরেজ সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা লিখেছেন, এবং তিনি একই সাথে সাহিত্যিক প্লাস সাংবাদিক ছিলেন। তার মানে আর্নেস্ট হেমিংওয়ে যদি প্রশ্ন আসে কোন দেশের সাহিত্যিক, তার মানে তিনি কিন্তু আমেরিকা বা যুক্তরাষ্ট্রের সাহিত্যিক ছিলেন। 2024 সালে কিন্তু আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এবার আসেন যে আর্নেস্ট হেমিংওয়ে, এবং তিনি কিন্তু একজন আমেরিকান, তিনি আমেরিকান একজন বিখ্যাত নভেলিস্ট ছিলেন। তিনি একজন বিখ্যাত নভেলিস্ট মানে কি, যিনি আসলে নোভেল বা উপন্যাস রচনা করেন, বাংলায় যাকে বলে ঔপন্যাসিক। আচ্ছা, এবং আর্নেস্ট হেমিংওয়ের যদি আমি কিছু বিখ্যাত রচনার কথা বলি যেগুলো আসলে আসতে পারে, তার মধ্যে কিন্তু রয়েছে এ ফেয়ারওয়েল টু আর্মস। আচ্ছা, একটু লিখে রাখেন, এ ফেয়ারওয়েল টু আর্মস একটু লিখে রাখেন, তার বিখ্যাত রচনা এ ফেয়ারওয়েল টু আর্মস। যেগুলা দিব সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট, শেষ মুহূর্তে যা দিব সেগুলো কিন্তু ইম্পর্টেন্ট। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর একটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই দুইটা একটু লিখে রাখেন, তার বিখ্যাত দুইটা রচনা, এ ফেয়ারওয়েল টু আর্মস অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, সবাই। আচ্ছা, তাহলে এরপরে একটু জানাবেন নাম্বার 11 কি হবে? হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, অর্থাৎ এ ফেয়ারওয়েল টু আর্মস আসলে কে লিখেছেন, একটু কমেন্টস করে জানাবেন।
একটু কমেন্টস করে জানাবেন এ ফেয়ারওয়েল টু আর্মস কে লিখেছেন, একটু কমেন্টস করে জানাবেন। তার মানে একটু আগে কিন্তু বললাম যে এ ফেয়ারওয়েল টু আর্মস অর্থাৎ এই দুইটা রচনা আমাদের আর্নেস্ট হেমিংওয়ে, যিনি আমেরিকার একজন বিখ্যাত সাংবাদিক, একই সাথে তিনি একজন নভেলিস্ট, একই সাথে তিনি কিন্তু সাহিত্যিক ছিলেন, তার দুইটা বিখ্যাত রচনা এ ফেয়ারওয়েল টু আর্মস অ্যান্ড দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। আচ্ছা, তার মানে 11 নাম্বারটা সবাই কিন্তু পারবেন যে হু ইজ দ্য অথর অফ এ ফেয়ারওয়েল টু আর্মস, অর্থাৎ এটা কিন্তু 2023 সালে আসা একটা প্রশ্ন, এটা কিন্তু 2023 সালে আসা একটা প্রশ্ন। আচ্ছা, দেখতে পাচ্ছি আমাদের ডাক্তার নাহিদা নাসরিন হীরা লিখেছেন সি। অনন্য আঞ্জলি প্রামাণিক, যারা ইংরেজি সাহিত্য কিছুই পারেন না, কিছুই পড়েন না, তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ যেখান থেকে প্রশ্ন মাস্ট থাকবে, যেখান থেকে কিন্তু প্রশ্ন মাস্ট থাকবে। আচ্ছা, তার মানে কিন্তু সবাই জেনে গিয়েছেন যে ফেয়ারওয়েল টু আর্মস কিন্তু একজনের রচনা, অর্থাৎ আর্নেস্ট হেমিংওয়ের রচনা, এবং যিনি ছিলেন একজন আমেরিকান সাহিত্যিক। আচ্ছা, এরপরে আসেন গীতাঞ্জলি, এরপরে আসেন গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ ট্রান্সলেটেড, অর্থাৎ ইংরেজি সাহিত্যের সাথে যে বাংলা সাহিত্যেরও সম্পর্ক ছিল সেটা কিন্তু আমরা এখনই দেখতে পাবো, সেটা কিন্তু এখন দেখতে পাবো। আচ্ছা দেখেন, এই গীতাঞ্জলি অর্থাৎ ইংরেজি সাহিত্যের সাথে বাংলা সাহিত্যের আসলে সম্পর্ক নিয়ে আসেন ডব্লিউ.বি. ইয়েটস নামে, অর্থাৎ তিনি কিন্তু মূলত একজন আইরিশ পোয়েট ছিলেন, মানে আয়ারল্যান্ডের কবি ছিলেন। তিনি একজন আইরিশ পোয়েট ছিলেন, মানে আয়ারল্যান্ডের কবি ছিলেন। দেখেন, ইংল্যান্ডের পাশে কিন্তু আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এবং এই জন্য কিন্তু দেখা যায় যে ইংরেজি সাহিত্যে আসলে ইংল্যান্ডের বাইরে যেও কিন্তু আশেপাশের যেগুলো বর্ডার পার হলে যে মানুষগুলো চলে আসে, আশেপাশের দেশের মানুষরা কিন্তু এখানে সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তো আমি যদি উদাহরণ দেই, বাংলাদেশের বর্ডার পার হলে কিন্তু ইন্ডিয়া, তো সেখানে ইন্ডিয়ার সাহিত্যিকরা যেরকম আসলে বাংলাদেশের সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তেমনি ভাবে কিন্তু ইংল্যান্ডের পার্শ্ববর্তী দেশ আয়ারল্যান্ড, স্কটল্যান্ডে কিন্তু অনেক কবি সাহিত্যিক এই ইংরেজি সাহিত্যে চলে আসে। তার মধ্যে কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস একজন বিখ্যাত আইরিশ কবি, আয়ারল্যান্ডের কবি, এবং যিনি কিতা এই গীতাঞ্জলি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত রচনা গীতাঞ্জলি কিন্তু তিনি ট্রান্সলেট করেছিলেন, তিনি কিন্তু ট্রান্সলেট করেছিলেন ইংরেজিতে। তার মানে কিন্তু আমাদের ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু সঠিক উত্তর, ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, সবাই একটু জানাবেন, সবাই একটু জানাবেন। আচ্ছা, অলরেডি কিন্তু আমাদের 12 শিক্ষার্থী দেখছে, সবাই কিন্তু লিখছেন যে ডব্লিউ.বি. ইয়েটস। আচ্ছা, এরপর আমরা আসি, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 13, হোয়াট ইজ অ্যান এপিক, অর্থাৎ এপিক মানে কি? এপিক মানে হচ্ছে মহাকাব্য, এপিক মানে হচ্ছে মহাকাব্য। আর মহাকাব্য মানে কিন্তু সেই জিনিসটা লং হয়, সেই জিনিসটা কিন্তু লং, দীর্ঘ হয়। দেখবেন যে নাটক যতটুকু তার থেকে কিন্তু টেলিফিল্ম বড়, টেলিফিল্ম থেকে কিন্তু আবার ফিল্ম মানে সিনেমা বড়, অর্থাৎ এভাবে কিন্তু ইংরেজি সাহিত্যের যে রচনা বলি, পোয়েম, নোভেল, সাহিত্য, এইভাবে কিন্তু সবকিছু আলাদা আলাদা ভাগ বা বড় বড় পার্ট রয়েছে। যেমন কবিতা, পোয়েম থেকে কিন্তু নোভেল, উপন্যাস বড়, উপন্যাস থেকে কিন্তু আসলে এপিক মহাকাব্য বড়। অর্থাৎ যখন এপিক মহাকাব্য নাম আসবে তখনই মনে রাখবেন সেটা কিন্তু লং, সেটা কিন্তু কি লং মানে হচ্ছে দীর্ঘ। তার মানে আমাদের কিন্তু নোভেল হবে না, উপন্যাস হবে না, এটা কিন্তু আমাদের একটা লং পোয়েম, অর্থাৎ এপিক মানে কিন্তু একটা দীর্ঘ বর্ণনামূলক কবিতা, অর্থাৎ সেখানে দীর্ঘ বর্ণনামূলক কি থাকবে, কবিতা থাকবে, প্রোজ কিন্তু হবে না, ক্রস, তার রোমান্সও কিন্তু হবে না, ক্রস। তার মানে আমাদের হোয়াট ইজ অ্যান এপিক, এপিক মানে কিন্তু একটা লং পোয়েম, একটা লং ন্যারেটিভ পোয়েম। হ্যাঁ, নাজিরা লিখেছেন যে লং ন্যারেটিভ পোয়েম। হ্যাঁ, যা দেখতে পাচ্ছি জিনাফ তুলি হীরা তিনি একই কথা লিখেছেন। আচ্ছা দেখেন, একটু আগে যে কথা বলছিলাম যে আমাদের এই ইংল্যান্ডের ইংরেজি সাহিত্যিক যারা ছিলেন, সেই ইংল্যান্ডের ইংরেজি সাহিত্যিক বাদেও কিন্তু স্কটিশ, আয়ারল্যান্ডের কবি তারা কিন্তু চলে আসেন। অর্থাৎ আমরা একবার একটু যাব, দ্য বুক ট্রিজার আইল্যান্ড, এই লেখাটা কিন্তু এই গ্রন্থটা লিখেছিলেন একজন বিখ্যাত আসলে স্কটিশ কবি, অর্থাৎ তার বাড়ি ছিল হচ্ছে স্কটল্যান্ডে, তার বাড়ি ছিল হচ্ছে স্কটল্যান্ডে, অর্থাৎ তার নাম কিন্তু আর.এল. স্টিভেনসন। একটু লিখে রাখেন, আর.এল. স্টিভেনসন, আর.এল. স্টিভেনসন। পরীক্ষার হলে কিন্তু এটাও দিয়ে দেয় যেগুলো ব্যতিক্রম কবি রয়েছেন, যেমন একটু আগে আপনাদের কিন্তু বলছিলাম
আমাদের আইরিশ একজন কবির কথা ডব্লিউ.বি. ইয়েটস, যিনি কিনা আসলে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করেছিলেন। তিনি যেরকম আইরিশ কবি ছিলেন, তেমনি ভাবে কিন্তু আর.এল. স্টিভেনসন তিনি কিন্তু ছিলেন একজন স্কটিশ কবি, অর্থাৎ তিনি কিন্তু স্কটল্যান্ডের একজন কবি ছিলেন। এভাবে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, যেমন পরীক্ষা এভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে আর.এল. স্টিভেনসন তিনি কোন দেশের আসলে কবি ছিলেন, কিংবা আসতে পারে কিন্তু আপনাদের ডব্লিউ. ইয়েটস কোন দেশের কবি ছিলেন, কিংবা আর্নেস্ট হেমিংওয়ে কোন দেশের কবি ছিলেন। মানে পরীক্ষা কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, আচ্ছা, যেখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হবে। আচ্ছা, আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। আচ্ছা দেখেন, এরপর পরবর্তী প্রশ্নে কি বলেছে, তার মানে হচ্ছে দ্য বুক ট্রিজার আইল্যান্ড, এটা কার লেখা? এটা কিন্তু আর.এল. স্টিভেনসনের লেখা, এবং তার উত্তরটা, এবং সেটা কিন্তু উত্তরটা কি হবে আমাদের স্টিভেনসন, অর্থাৎ 14 নাম্বার 14 এর এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা স্যার, লেখাগুলো একটু বড় করবেন প্লিজ। ইনশাল্লাহ বড় করবো। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 15। আচ্ছা, একজন দেখলাম যে কি জানি একটা বড় দীর্ঘ একটা রচনা লিখেছেন। দেখেন, আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, মানে আমরা যে 500 প্রশ্নের পিডিএফ দিচ্ছি, আচ্ছা একটু কথা বলি, সেটা অনলি পরীক্ষা, অনেক শিক্ষার্থী আছেন মেসেজ দেন, কি জানেন, অনেক শিক্ষার্থী আসে মেসেজ দেন যে ভাই এই 500 প্রশ্নের যে পিডিএফ দিবেন, এইটার মধ্যে কয়টা প্রশ্ন কমন আসবে? আরে ভাই, আপনি একটা মানে কমন সেন্স দিয়ে তো চিন্তা করতে হবে ভাই। প্রশ্ন কি আমরা করছি? আমরা 500 প্রশ্নের পিডিএফ কি দিচ্ছি? আমরা হচ্ছে 5টা মডেল টেস্ট নিচ্ছি। সেই 5টা মডেল টেস্ট এবং প্রাইমারি পরীক্ষার আদলে হবে, এবং সেই প্রশ্নের সমাধানগুলো দিচ্ছি। আমরা বলেছি শেষ মুহূর্তে একটা প্রিপারেশন। অনেকে না বুঝে কমেন্টস করেন যে 500 প্রশ্ন থেকেই মনে হয় সবগুলো কমন আসবে, মানে এগুলো হচ্ছে একদম কমন সেন্সের অভাব। এবং আপনাদের আবারও বলছি, এরকম কিছু পাবলিক রয়েছে, তারা কিন্তু কখনো আমাদের ভর্তি হবেন না, কারণ আবারও বলছি এটা যা শুধুমাত্র একটা প্রিপারেশনের বিষয়, এর বাইরে কোনো কিছুই নাই। তো অলরেডি মানে আমাদের শিক্ষার্থীরা কিন্তু ক্লাস করছেন, তো ক্লাসের মধ্যে আসলে সেখান নিয়ে এই ধরনের প্রশ্ন করে বিরক্ত করবেন। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 15। Who is the modern philosopher who was awarded Nobel Prize for Literature? দেখেন, নোবেল প্রাইজ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, আপনাদের একটু আমি বলি, একটু ভালো করে খেয়াল রাখবেন, কারণ নোবেল প্রাইজ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। নোবেল প্রাইজ আসলে কে পেয়েছেন একটু আপনারা সালটা মনে রাখবেন। আচ্ছা, 1950 সালে তার আসলে মতবাদের জন্য বার্ট্রান্ড রাসেল তিনি কিন্তু আসলে নোবেল পুরস্কারে ভূষিত হন, এবং সালটা হচ্ছে 1950। সালটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, অর্থাৎ তিনি আসলে 1950 সালে তার আসলে ফিলোসফি মানে দর্শন মতবাদের জন্য কিন্তু তিনি আসলে নোবেল পুরস্কার পেয়ে থাকেন। এবং ইংরেজি সাহিত্যে খুব কম কবি সাহিত্যে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে, তার মধ্যে কিন্তু বার্ট্রান্ড রাসেল উল্লেখযোগ্য। তার মানে হচ্ছে হু ইজ দ্য মডার্ন ফিলোসফার, অর্থাৎ তিনি কিন্তু একজন আসলে বর্তমান যুগের দার্শনিক ছিলেন, এবং উত্তরটা কিন্তু হবে 15 ডি, অর্থাৎ বার্ট্রান্ড রাসেল। আচ্ছা, এরপরে আসেন নাম্বার 16, দ্য টেল অফ টু সিরিজ। এই প্রশ্নটা যে কতবার এসেছে তার কিন্তু হিসাব নেই। আচ্ছা, একটু দেখেন, দ্য টেল অফ টু সিরিজ, অর্থাৎ দুইটা বিখ্যাত শহরের গল্প। ইংরেজি সাহিত্য মানে কিন্তু মজা। আচ্ছা, দুইটা বিখ্যাত শহর যদি বলি, একটা হচ্ছে ফ্রান্সের প্যারিস শহর, এবং আর একটা হচ্ছে ইংল্যান্ডের লন্ডন শহর। এই দুইটা শহরের আর্থসামাজিক অবস্থা, মানুষের অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থাৎ সবকিছু মিলে কিন্তু মানুষের দৈনন্দিন জীবনধারা, লাইফ স্টাইলের বিষয়গুলি কিন্তু এই প্যারিস এবং লন্ডন এই দুই শহরের তুলে ধরা হয়েছে দ্য টেল অফ টু সিরিজ। এবং যার রচয়িতা ছিলেন হচ্ছে চার্লস ডিকেন্স। পরীক্ষা কিন্তু প্রশ্ন অনেকভাবে আসতে পারে, সামনের পরীক্ষা কিন্তু এমনও আসতে পারে যে দ্য টেল অফ টু সিটিজ, এইটা থেকে আসলে কোন দুইটা শহরের কথা, এখানে কোন দুইটা শহরের কথা বলা আছে, পরীক্ষা কিন্তু এভাবেও
আসতে পারে, বৈশাখী কিন্তু এভাবেও আসতে পারে। আচ্ছা, তো সবাই একটু কমেন্টস করে জানাবেন নাম্বার 16 কি হবে। আবার বলেছি দ্য টেল অফ টু সিটিজ, দুইটা শহর প্যারিস এবং লন্ডন, এবং যার রচয়িতা হচ্ছে চার্লস ডিকেন্স, যার রচয়িতা হচ্ছে চার্লস ডিকেন্স, এবং এটা হচ্ছে একটা নোভেল, এবং এটা কিন্তু একটা নোভেল বা উপন্যাস, এটা কিন্তু একটা নোভেল বা উপন্যাস। এবং চার্লস ডিকেন্সের আর একটা উপন্যাস যেটা এসে থাকে সেটা হচ্ছে ডেভিড কপারফিল্ড। তা আর একটা উপন্যাস লিখে রাখেন, ডেভিড কপারফিল্ড, ডেভিড কপারফিল্ড, যেটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এটা কিন্তু তার একটা বিখ্যাত কি, বিখ্যাত নভেল বা উপন্যাস, একটু লিখে রাখবেন। পেইড ব্যাচ থেকেও ভালো পড়ান আপনারা, সত্যি অসাধারণ, জি মাথায় গেঁথে যায়, জি ধন্যবাদ। তারপর অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমরা যে আসলে ম্যারাথন ক্লাস নিচ্ছি, প্রতিদিন রাত 9টা আমরা ফ্রি ক্লাস নিচ্ছি, উপকার করছি, তাও কিন্তু অনেকে কৃতজ্ঞতা স্বীকার করে না। তো আপনার কৃতজ্ঞতা আসলে শুনে ভালো লাগলো। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, এরপরে যাব হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা দেখেন, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখেন কি বলেছে, প্যারাডাইস লস্ট অ্যাটেম্প টু। আচ্ছা, এই প্যারাডাইস লস্টটা কিন্তু আপনারা শুনেছেন যে এটা কিন্তু একটা বিখ্যাত একটা এপিক পোয়েম, মানে একটা মহাকাব্য, জন মিল্টনের একটা বিখ্যাত এপিক কিন্তু প্যারাডাইস লস্ট, জন মিল্টনের। আচ্ছা, যেখানে আসলে কেন্দ্রীয় চরিত্র যদি কথা বলি, যেমন আমরা ইসলাম ধর্মে কিন্তু আদম এবং হাওয়া আলাইহিস সালামের যে ঘটনাটা আমরা শুনেছিলাম, অর্থাৎ যেখানে হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম তারা একটা নিষিদ্ধ গাছের ফল কারণে আসলে আল্লাহ তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেন, সেই ঘটনাটাই কিন্তু, ধর্মীয় ঘটনাটাই কিন্তু আসলে আমাদের জন মিল্টন, ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, তিনি কিন্তু এপিক বা মহাকাব্য হিসেবে এই বিষয়টা বর্ণনা করেছেন। যেখানে আদম আলাইহিস সালামের নাম ছিল হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালামের নাম ছিল হচ্ছে ইভ, মানে চরিত্র। আচ্ছা, এখানে কি বলেছে, অর্থাৎ প্যারাডাইস লস্টের আসলে মূল বিষয়বস্তু কি, মূল সারমর্মটা কি, এখানে বলা হয়েছে অপশন এক্সপ্লেন হোয়াই গুড অ্যান্ড এভিল অ্যান্ড নেসেসারি, অর্থাৎ কেন আসলে ভালো এবং মন্দ গুরুত্বপূর্ণ। জাস্টিফাই দ্য ওয়েজ অফ ম্যান টু গড, অর্থাৎ আসলে গড অর্থাৎ আল্লাহর প্রতি আসলে মানুষের যে ওয়ে সেটাকে আসলে যাচাই করার জন্য। এবং আরেকটা হচ্ছে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, অর্থাৎ এখানে কিন্তু মূলত আল্লাহ থেকে আসলে আমাদের এই মানুষের যে আসলে নির্দেশনা সেটাই কিন্তু মূলত এখানে জাস্টিফাই করা হয়েছে। শো দ্যাট দ্য সতান অ্যান্ড গড হ্যাভ ইকুয়াল পাওয়ার, অর্থাৎ শয়তান এবং গডের কি ইকুয়াল পাওয়ার আছে, সমান পাওয়ার আছে, কখনোই কিন্তু নাই। আর মানে মনে রাখবেন এই এপিকটা একটা কিন্তু রিলিজিয়াস এপিক, এবং যেখানে মূল বিষয়বস্তু কিন্তু ছিল গড টু ম্যান, তার মানে কিন্তু অপশন সি সঠিক উত্তর, অর্থাৎ গড টু ম্যান কিন্তু এখানে মূল বিষয়বস্তু ছিল। আচ্ছা দেখেন, পরীক্ষায় যত বেশি প্রশ্ন আপনি এখন সমাধান করবেন, তত কিন্তু আপনি এক্সারসাইজ, আপনার কিন্তু ততই দক্ষতা আসলে বাড়বে। আচ্ছা, এক্সামের আগে এই ক্লাসটা অনেক দরকার ছিল, থ্যাঙ্কস ফর এভরিথিং, জি আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আসেন, আচ্ছা আর একটা জিনিস বলে দেই, যখনই দেখবেন যে প্যারাডাইস কথাটা, যখনই দেখবেন যে রচনায় কোনো মানে রচনার মধ্যে প্যারাডাইস কথাটা রয়েছে, প্যারাডাইস মানে হচ্ছে স্বর্গ, মনে প্যারাডাইস কথাটা থাকলেই যার নাম আসবে তার নাম হচ্ছে জন মিল্টন, অর্থাৎ প্যারাডাইস লস্ট তার একটা বিখ্যাত এপিক, এখানে প্যারাডাইস রিগাইন্ডও কিন্তু একটা বিখ্যাত এপিক, অর্থাৎ প্যারাডাইস কথাটা থাকলে মনে রাখবেন সেটা হচ্ছে জন মিল্টন রচনা, সেটা হচ্ছে জন মিল্টনের রচনা। তার মানে নাম্বার 18 কি, নাম্বার 18 হচ্ছে প্যারাডাইস লস্ট কার, প্যারাডাইস রিগাইন্ড কার, জন মিল্টন, তার মানে নাম্বার 18 ডি, তার মানে 18 ডি কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ প্যারাডাইস থাকলে কি, প্যারাডাইস থাকলে কিন্তু আমাদের জন মিল্টন সঠিক উত্তর হবে। আচ্ছা, এরপরে আমরা আসি, এরপর আমরা যাব হচ্ছে 19-এ, এরপর আমরা যাব হচ্ছে নাম্বার 19। আচ্ছা আচ্ছা, এরপর আমরা আসি, দেখেন কি বলেছে, ম্যান অ্যান্ড সুপারম্যান, অর্থাৎ মানুষ এবং সুপারম্যান নিয়ে কিন্তু একটা বিখ্যাত রচনা, ছিল, একটা বিখ্যাত বই ছিল, এবং যিনি কিনা জিবি শ, অর্থাৎ যার নাম ছিল হচ্ছে জিবি শ, যার পুনরূপ হচ্ছে জর্জ বার্নার্ড শ, এবং তিনি কিন্তু এই ম্যান অ্যান্ড সুপারম্যান, যেটা কিন্তু একটা বিখ্যাত ড্রামা ছিল, যে একটা বিখ্যাত ড্রামা ছিল, এবং সেটা কিন্তু 1903 সালে, যেটা কিনা 1903 সালে
রচনা করেছিলেন কিন্তু আমাদের এই মডার্ন যুগের কবি জি.বি. শ। তো মডার্ন যুগ থেকে যদি পরীক্ষা প্রশ্ন আসে সবারই কিন্তু আসলে জি.বি. শ বা জর্জ বার্নার্ড শ থেকে চলে আসে, এবং ম্যান অ্যান্ড সুপারম্যান কিন্তু এই জর্জ বার্নার্ড শ এর একটা বিখ্যাত কিন্তু ড্রামা বা নাটক। তাহলে দ্য বুক ম্যান অ্যান্ড সুপারম্যান ইজ রিটেন বাই, কে লিখেছেন? এটা কিন্তু আমাদের জর্জ বার্নার্ড শ কিন্তু এটা লিখেছেন। আচ্ছা, এরপরে আসি ইংরেজি সাহিত্যে কিন্তু অনেক ফরেন মানে হচ্ছে ইংল্যান্ডের কবি সাহিত্যিকের বাইরে যে কিন্তু আসলে যারা ফরেন লিটারেচার লিখেছেন মানে অন্য দেশের কবি তাদেরও কিন্তু এসে থাকে। আর দেখেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ভারত আসলে স্বাধীনতা জয়লাভ করেছে। আগেকার যুগে কিন্তু অনেক ভারতীয় যারা বিখ্যাত ব্যক্তি ছিলেন তারাও কিন্তু বিভিন্ন ধরনের সাহিত্যকর্ম রচনা করতেন। তার মধ্যে কিন্তু একটা বিখ্যাত সাহিত্যকর্ম ছিল ইন্ডিয়া উইন্স ফ্রিডম, অর্থাৎ ইন্ডিয়া আসলে স্বাধীনতা জয়লাভ করে, এবং এটা কিন্তু একটা বিখ্যাত রচনা ভারতের ইতিহাসের জন্য, এবং তার রচয়িতা কিন্তু ছিলেন আবুল কালাম আজাদ। আপনারা কিন্তু নামটা শুনেছেন, আবুল কালাম আজাদ, একটু মনে রাখবেন। অর্থাৎ আবুল কালাম আজাদ কিন্তু তার রচয়িতা। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, তার মানে হচ্ছে 20-এর এ নাম্বার সঠিক উত্তর, 20-এর এ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আসি পরবর্তী প্রশ্নে। সবাই কিন্তু অবশ্যই নোট লিখে রাখবেন, অবশ্যই কিন্তু পাশে নোট লিখে রাখবেন। আচ্ছা, এরপর আসেন নাম্বার 21 কি বলেছেন? হ্যারি পটার কি? হ্যারি পটার কিন্তু প্রশ্ন আসে জে কে রাউলিং, একটু লিখে রাখেন, জে কে রাউলিং, নামটা একটু লিখেন, ভালো করে একটু লেখেন। জে কে রাউলিং অর্থাৎ এটা কিন্তু ব্রিটিশ লেখিকা, অর্থাৎ ব্রিটিশ লেখিকার একটা বিখ্যাত রচনা। ব্রিটিশ লেখিকা মানে হচ্ছে নারী লেখিকা, ব্রিটিশ লেখিকার কিন্তু একটা বিখ্যাত রচনা কিন্তু ছিল হ্যারি পটার, যেটা মূলত শিশুদের নিয়ে রচনা করা হয়েছিল। তো এখানে বলেছে হ্যারি পটারটা কি একটি শিশুতোষ বই, এক জাতীয় গুচ্ছ বোমা হবে না, এক ধরনের খেলনাও হবে না, এক ধরনের ধাতব পত্র হবে না। এটা কিন্তু ছিল মূলত একটা শিশুদের নিয়ে একটা লেখা বই, যার রচয়িতা কিন্তু ছিলেন জে কে রাউলিং। পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসতে পারে যে আসলে হ্যারি পটার আসলে কে রচনা করেছেন, উত্তর কিন্তু হবে জে কে রাউলিং। তিনি ছিলেন একজন ব্রিটিশ লেখিকা। আচ্ছা, এরপরে আমরা একটু আসি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, হ্যারি পটার সিরিজের সর্বশেষ প্রকাশিত বইটি কত নম্বর বই? এটা কিন্তু অনেকগুলো বই প্রকাশিত হয়েছে। হ্যারি পটার সিরিজের সর্বশেষ কিন্তু প্রকাশিত হয়েছে 7 নাম্বারটা, তার মানে আমাদের কিন্তু 22-এর সি, অর্থাৎ আমাদের সি কিন্তু সপ্তম কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপর আমরা আসি পরবর্তী প্রশ্নে। আসলে আসেন, প্যাট্রিয়টিজম মানে হচ্ছে দেশপ্রেম, এই দেশপ্রেম নিয়ে কিন্তু একটা বিখ্যাত রচনা ছিল, অর্থাৎ তার মতো করে কেউ দেশপ্রেম নিয়ে ভাবতে পারেনি ইংরেজি সাহিত্যে। এবং তার নামটা যদি বলি, তার নাম হচ্ছে স্যার ওয়াল্টার স্কট, অর্থাৎ প্যাট্রিয়টিজম কবিতার রচয়িতা হচ্ছে স্যার ওয়াল্টার স্কট। অর্থাৎ এগুলো আপনাকে দেখা মাত্রই উত্তর করতে হবে, কিন্তু আপনাকে উত্তর করতে হবে, অবশ্যই উত্তর করতে হবে। একটু লিখে রাখবেন, যাতে করে পরবর্তীতে আর ভুল না যায়। সবাই কিন্তু একটু লিখে রাখবেন যাতে করে আর আপনাদের ভুল না যায়। আচ্ছা, এরপর আমরা একটু আসি নাম্বার 24। দেখেন নাম্বার 24 একটু আসি। দেখেন, ওয়ার্ডসওয়ার্থ, আচ্ছা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ ইন্সপায়ার্ড বাই, আচ্ছা আমি একটু আপনাদের ইতিহাসের দিকে নিয়ে যাই। অর্থাৎ 1789 সালে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন মানে হচ্ছে ফরাসি বিপ্লব ঘটে, এবং সেখানে কিন্তু মূল কথা ছিল সাম্য, ভ্রাতৃত্ব এবং স্বাধীনতা, তিনটা কিন্তু মূল কথা ছিল। অর্থাৎ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি, অর্থাৎ ফরাসি বিপ্লবের মূল কথাই কিন্তু ছিল লিবার্টি মানে স্বাধীনতা, ইকুয়ালিটি, একটু লিখে রাখেন, ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা, এবং আরেকটা ছিল কিন্তু ফ্রাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ববোধ, ভাই ভাই সবাই সমান, ফ্রাটার্নিটি, অর্থাৎ তিনটা কিন্তু আমাদের মূল কথা ছিল, সারমর্ম ছিল ফরাসি বিপ্লবের, যেটা সংঘটিত হয় 1789 সাল। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি মানে হচ্ছে ভ্রাতৃত্ব, অর্থাৎ তিনটা কিন্তু মূলত সারমর্ম ছিল। তার মানে এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আসলে কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? আবারও বলছি, 1789 সালে
ফরাসি বিপ্লবের যে মূল বিষয় অর্থাৎ লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রাটার্নিটি, এই তিনটা বিষয় দ্বারা কিন্তু তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তার মানে কিন্তু অপশন এ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, অপশন বি দ্য আমেরিকান রেভলিউশন, অপশন সি রাশিয়ান, অপশন ডি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তার মানে কিন্তু আমাদের 24-এর এ, তার মানে কিন্তু আমাদের 24-এর এ সঠিক উত্তর, 24-এর কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, ওখানে কিন্তু আমাদের 1200 শিক্ষার্থী ক্লাসটি দেখছেন। 1200 শিক্ষার্থী কিন্তু সাহিত্য থেকে কয়টি প্রশ্ন থাকতে পারে? সাহিত্য থেকে 5 থেকে 6, সাহিত্যে 5 থেকে 6টা প্রশ্ন কিন্তু থাকতে পারে। সবাই নোট করে রাখবেন, একটা ক্লাসে কিন্তু 5 থেকে 6 মার্কসের মতো কমন পাওয়ার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সমাধান করছি। আচ্ছা, এবার চলে যাবো হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। দেখেন, এইবার আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন। দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আসলে সমসাময়িক কবি কে, অর্থাৎ তিনি যে সময়ের কবি ছিলেন সেই সময়ের আসলে কবিকে, সমসাময়িক কবিটাকে আসলে আমরা একটু জানবো। দেখেন, এই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে আসলে এসটি কলেরিজ অর্থাৎ তারা কিন্তু সবসময় সমসাময়িক, অর্থাৎ তারা কিন্তু একই যুগের কবি ছিলেন। এসটি কলেরিজ একটু মাথায় লিখে রাখবেন, এসটি কলেরিজ একটু লিখে রাখেন। এসটি কলেরিজ কিন্তু তারা একই যুগের কবি ছিলেন এবং এসটি কলেরিজের কিন্তু একটা বিখ্যাত রচনা ছিল এবং যার পুরো নাম ছিল কিন্তু স্যামুয়েল টেইলর কলেরিজ এবং তিনি কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন। তিনি কিন্তু এই দুইজনই, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলেরিজ, দুইজনই ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন। একটু লিখে রাখেন, রোমান্টিক পিরিয়ডে দুইজনই কবি ছিলেন এবং এসটি কলেরিজের একটা বিখ্যাত রচনা ছিল হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার। একটু লিখে রাখেন, দ্য রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট ম্যারিনার, অর্থাৎ বৃদ্ধ এক নাবিকের কিন্তু একটা বিখ্যাত রচনা ছিল আমাদের এসটি কলেরিজের। মনে রাখবেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলেরিজ দুইজনই কিন্তু রোমান্টিক পিরিয়ডের কবি। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সমসাময়িক কবি কে ছিলেন? টি.এস. ইলিয়ট হবে না ক্রস, ডব্লিউ.এইচ. হবে না ক্রস, ডি.জি. রসেট। তাহলে এসটি কলেরিজ তো সঠিক উত্তর ছিল, এসটি কলেরিজ সঠিক উত্তর। আচ্ছা, এসটি কলেরিজ কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন এবং সবাই কিন্তু সঠিক উত্তর দিচ্ছেন। আচ্ছা, এরপর আমরা আসি পরবর্তী প্রশ্নটা আমাদের সবার পারতে হবে। অ্যাজ ইউ লাইক ইট, একটু আগে পড়েছিলাম। অ্যাজ ইউ লাইক ইট এর রচয়িতাকে? সিনক্লেয়ার লুইস, উইলিয়াম শেক্সপিয়ার, জর্জ বার্নার্ড শ, চার্লস ডিকেন্স। সবাই একটু 26, যেটা আপনারা জানেন, এটা উত্তরটা কি হবে? সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন যে উত্তরটা কি হবে। সবার কাছে জানতে চাই, কেউ কিন্তু ক্লাস রেখে যাবেন না, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, মিস করলে কিন্তু পাবেন না। আচ্ছা, দেখতে পাচ্ছি মনে শান্তি নাই, খুবই সিরিয়াস শিক্ষার্থী, আশা রাখি আপনার মনে শান্তি আসবে। সাবা চৌধুরী, শ্যামলী রয়, তার পিডিএফ কিভাবে বাগানকাল দেওয়া হবে ইনশাল্লাহ। মীর মেঘলা 26-এর বি, সিনথিয়া লিখেছেন বি, এমডি আলমামুল লিখেছেন হচ্ছে ডি। আচ্ছা, আমি 26-এ রয়েছে, আমি রয়েছে 26-এ, নাম্বার 26 কি হবে একটু কমেন্টস করে জানাবেন। অ্যাজ ইউ লাইক ইট একটু আগে পড়িয়েছিলাম, যাকে দেখি কাদের মনে আছে। সাকিব আল হাসান, আচ্ছা, শ্রাবণী লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, তাসলিমা খান উর্মি লিখেছেন শেক্সপিয়ার। হ্যাঁ, অ্যাজ ইউ লাইক ইট এর রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং অ্যাজ ইউ লাইকটা কি? অ্যাজ ইউ লাইক ইট এটা কি? এটা হচ্ছে একটা বিখ্যাত ড্রামা, আমরা একদম কিন্তু শুরুতেই পড়েছিলাম। চলে গেল হচ্ছে 26। আচ্ছা, এবারে আসেন আমরা একটু যাব ইংরেজি সাহিত্যের মডার্ন যুগে। আমরা একটু যাব। দেখেন, টু দ্য লাইট হাউস, ইংরেজি সাহিত্যে কিন্তু মডার্ন যুগ থেকে পরীক্ষায় বেশি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, 1927 সালে টু দ্য লাইট হাউস, 1927 মানে কিন্তু মডার্ন যুগ, তার মানে 1927 সালে একটা বিখ্যাত উপন্যাস, নোভেল কিন্তু প্রকাশ করেন ভার্জিনিয়া উলফ।
সেই নোভেলটার নাম কিন্তু ছিল টু দ্য লাইট হাউস, অর্থাৎ এটা কিন্তু ছিল একটা উপন্যাস নোভেল, 1927 সালে প্রকাশিত হয়, যার রচয়িতা ছিলেন হচ্ছে ভার্জিনিয়া উলফ। এবং ভার্জিনিয়া উলফ কিন্তু ছিলেন একজন মডার্ন অর্থাৎ আধুনিক যুগের কবি, একজন আধুনিক যুগের কবি ছিলেন, একজন আধুনিক যুগের কিন্তু কবি ছিলেন। আচ্ছা, এরপর আমরা একটু আসি, এরপরে আমরা একটু যাব পরবর্তী প্রশ্নে। এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে। আচ্ছা দেখেন, এরপরে যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে কি রয়েছে, নাম্বার 28। কোন পুস্তকটি ডব্লিউ সমারসেট মকহমের লেখা? কোন পুস্তকটি ডব্লিউ সমারসেট মকহমের লেখা? আচ্ছা, একটু আপনাকে দেখায়, তার একটা বিখ্যাত উপন্যাস ছিল অফ হিউম্যান বন্ডেজ। পরীক্ষা যদি প্রশ্ন কঠিন হয় তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন আসলে দিবে, তাও কিন্তু আপনাদের খুব সহজে পড়িয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, মানুষের জীবনে কিন্তু সংগ্রাম থাকে এবং সংগ্রাম থেকে কিন্তু জন্ম নেয় মানুষের স্বাধীন হওয়ার চেতনা। যেমন এভাবে কিন্তু 1971 সালে বাংলাদেশের মানুষ কিন্তু আসলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছিল এবং এক প্রকার সংগ্রাম থেকে আসলে ব্রত স্বাধীনতা এসেছিল, এবং সেই দুইটা বিষয় কিন্তু দেখিয়েছেন, অর্থাৎ দুইটা বিষয়, একটা সংগ্রাম এবং আরেকটা বিষয় হচ্ছে স্বাধীনতা। এবং যখন কোনো কাব্যে, যখন কোনো সাহিত্যকর্মে কবিরা ওই বিষয় নিয়ে আসলে অনেক কিছু লিখেন, কিংবা দেখবেন যে আমাদের লাস্ট জুলাই আন্দোলন হলো, কিংবা আসলে হাদিকে নিয়েও কিন্তু অনেক ধরনের কবিতা অনেকে রচনা করেছেন, এগুলো কিন্তু মানুষের জাতি প্রেরণা। যখন দেখবেন যে সেই দেশের কবি সাহিত্যিকরা সমসাময়িক কোনো বিষয় নিয়ে আসলে মানুষকে উদ্বুদ্ধ করে, তখন কিন্তু মানুষ এখানে ঝাঁপিয়ে পড়ে বেশি। এবং তেমনই ভাবে কিন্তু ডব্লিউ সমারসেট মকহমের একটা লেখা ছিল, বিখ্যাত লেখা অফ হিউম্যান বন্ডেজ, যেখানে সংগ্রাম এবং স্বাধীনতা, সেখানে সংগ্রাম এবং স্বাধীনতা দুইটা বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছিল, দুইটা বিষয় কিন্তু প্রাধান্য পেয়েছিল। তার মানে কিন্তু আমাদের কি, কোন পুস্তকটি ডব্লিউ সমারসেট মকহমের, একটু কমেন্টস করে জানাবেন। দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য মিস্টেরিয়াস ইউনিভার্স, দ্য 1001 নাইটস, এবং লাস্টে হচ্ছে অপশন ডি অফ হিউম্যান বন্ডেজ। সবাই 28 লিখে, সবাই 28 লিখে একটু কমেন্টস করে জানাবেন, সবাই 28 লিখে একটু কমেন্টস করে জানাবেন, সবাই 28 লিখে একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা দেখতে পাচ্ছি 28 এর ডি। আচ্ছা দেখতে পাচ্ছি আফিফা মুনতাহারা সুমা লিখেছেন হচ্ছে 28 ডি, নুসাইবা সাফা লিখেছেন ডি, নুসরাত জাহান লিখেছেন ডি, আবিদা মুস্কান লিখেছেন ডি। হ্যাঁ, সবার উত্তর সঠিক হয়েছে অফ হিউম্যান বন্ডেজ, অর্থাৎ কোন পুস্তকটি ডব্লিউ সমারসেট মকহমের অফ হিউম্যান বন্ডেজ। আচ্ছা এরপর আমরা আসি জর্জ ইলিয়ট কোন সময়ের ঔপন্যাসিক ছিলেন? আচ্ছা আপনারা কি কোনো বলতে পারবেন জর্জ ইলিয়ট কোন যুগের কবি ছিলেন? দেখা যাক কে বলতে পারেন জর্জ ইলিয়ট কোন যুগের কবি ছিলেন, একটু দেখা যাক কে বলতে পারেন, একটু উত্তর দিবেন। জর্জ ইলিয়ট কোন যুগের কবি ছিলেন? দেখা যাক কারা এই লাইনটা জানেন, দেখা যাক। তিনি কিন্তু মূলত ছিলেন একজন ভিক্টোরিয়ান এজ, তিনি মূলত একজন ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন। তিনি হচ্ছেন ভিক্টোরিয়ান পিরিয়ডে, তিনি কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার নামে যে পিরিয়ডের নামকরণ করা হয়, ভিক্টোরিয়ান পিরিয়ডের কবি ছিলেন। এবং ভিক্টোরিয়ান পিরিয়ড, অর্থাৎ আপনি ভিক্টোরিয়ান পিরিয়ড আসলে কত সালে কত সেঞ্চুরিতে হয় সেটা বের করলে কিন্তু আপনি জেনে যাবেন। তার মানে হচ্ছে 19 শতকে, 19th সেঞ্চুরি কিন্তু ভিক্টোরিয়ান পিরিয়ডের মানে যুগ, এবং সেই ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত ঔপন্যাসিক ছিলেন কিন্তু জর্জ ইলিয়ট। তার মানে 29 এর সি কিন্তু সঠিক উত্তর, 29 এর সি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা এরপর আমরা আসি, এরপরে যাবো আমরা পরবর্তী প্রশ্ন। সবাই কিন্তু অবশ্যই লিখে রাখবেন, সবাই কিন্তু অবশ্যই আমি যে ইনফরমেশন গুলো বলছি পাশে নোট করে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু প্রবল। আচ্ছা এরপর আসেন, এরপর আমরা আসি যে নোবেল পুরস্কার বিজয় আমেরিকান মহিলা ঔপন্যাসিক, যেটা কিন্তু প্রাইমারি পরীক্ষায় বারবার রিপিট হয়, অর্থাৎ নোবেল পুরস্কার বিজয় আমেরিকান মহিলা ঔপন্যাসিক আসলে কে? আচ্ছা তার নাম ছিল হচ্ছে পার্ল এস বাক, তার নাম ছিল হচ্ছে পার্ল এস বাক, অর্থাৎ তিনি হচ্ছে চীনা সমাজ, অর্থাৎ চীনা সমাজ ও মানুষদের নিয়ে তিনি লিখে গিয়েছেন, তিনি চীনা সমাজ ও মানুষদের নিয়ে লিখে গিয়েছেন, অর্থাৎ তার মতো লেখনী কিন্তু অন্য কেউ, অন্য কবি সাহিত্যে লিখতে পারেননি। এবং এই চীনের সমাজ ও মানুষকে নিয়ে লেখার কারণে তাকে কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত করা হয়, এবং তার নাম হচ্ছে
পার্ল এস বাক, নামটা মনে রাখবেন, পার্ল এস বাক একজন বিখ্যাত আমেরিকান মহিলা ঔপন্যাসিক, আমেরিকান মহিলা ঔপন্যাসিক ছিলেন, মহিলা ঔপন্যাসিক ছিলেন। আচ্ছা, এরপর আমরা আসি, এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্ন, এরপর আমরা যাব পরবর্তী প্রশ্নে। আচ্ছা স্যার ফ্রন্টটা বড় করে দেখে সমস্যা, আচ্ছা বড় করে লিখছি, আচ্ছা ঠিক আছে। এরপর আসেন এ প্যাসেজ টু ইন্ডিয়া, এর পরবর্তী প্রশ্ন দেখেন, এ প্যাসেজ টু ইন্ডিয়া অর্থাৎ ভারতের যে স্বাধীনতা 1947 সালে, বড় করে লিখছি যান, 1947 সালে কিন্তু এই ভারত আর পাকিস্তান দুইটা দেশ কিন্তু আসলে আলাদা আলাদা হয়ে যায়। এ প্যাসেজ টু ইন্ডিয়া এবং কিন্তু ভারতের যে স্বাধীনতা নিয়ে কিন্তু ইএম ফরস্টার তিনি কিন্তু একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেন যার নাম হচ্ছে প্যাসেজ টু ইন্ডিয়া, এবং সেটা কিন্তু মূলত এই ভারতের 1947 সালের স্বাধীনতা আন্দোলন নিয়ে এটা কিন্তু রচনা হয়েছিল, ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে এটা কিন্তু রচনা করা হয়েছিল। তার মানে 31 ডি কিন্তু সঠিক উত্তর, 31 ডি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা এরপরে আমরা আসি দ্য গুড আর্থ উপন্যাসটির জনককে। নাম্বার 32 দেখেন অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, দ্য গুড আর্থ উপন্যাসটির জনককে। আচ্ছা একটু আগে কিন্তু আপনাকে বললাম যে পার্ল এস বাক যিনি কিন্তু কি ছিলেন, যিনি কিন্তু আমেরিকান একজন আসলে সাহিত্যিক ছিলেন এবং যিনি কিনা নোবেল পুরস্কার পান, এবং তার কিন্তু একটা বিখ্যাত উপন্যাস নভেল ছিল দ্য গুড আর্থ, অর্থাৎ এই পৃথিবীকে আগামীর যারা শিশু আসবেন তাদের জন্য আমি পৃথিবীর বাসযোগ্য করে রেখে যাব। অর্থাৎ আমাদের এই চিন্তা চেতনা কিন্তু মডার্ন যুগে এসেও যে আসলে একজন কবি সাহিত্যিকের মাথা থেকে এসেছে, এটাই কিন্তু অনেক বড় ব্যাপার, এবং সচরাচর সবার মাথা থেকে কিন্তু আসে না, যারা আসলে বড় দার্শনিক তাদের মাথা থেকে কিন্তু এসে থাকে। তো পার্ল এস বাকের কিন্তু একটা বিখ্যাত উপন্যাস ছিল দ্য গুড আর্থ, অর্থাৎ আগামী পৃথিবীকে বাসযোগ্য করে রেখে যেতে হবে, তাহলে দ্য গুড আর্থ উপন্যাসটির জনককে, যে উপন্যাসটির লেখককে, তার মানে হচ্ছে পার্ল এস বাক, তিনি ছিলেন হচ্ছে আমেরিকান, একটু আগে পড়লাম আমেরিকান একজন বিখ্যাত নারী সাহিত্যিক। আচ্ছা এরপর আমরা যাব হচ্ছে পরবর্তী প্রশ্নে, আচ্ছা এরপর আসে নাম্বার 33, কি বলেছে, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের যদি হ্যামলেট নাটকে যায়, সেখানে আমরা দেখতে পারবো কিং হ্যামলেট আর প্রিন্স হ্যামলেট দুজন চরিত্র, কিং হ্যামলেট আর হচ্ছে প্রিন্স হ্যামলেট, দুজন আলাদা আলাদা চরিত্র, কিং হ্যামলেট আর কে, প্রিন্স হ্যামলেট। তো এই কিং হ্যামলেট কিন্তু ছিল প্রিন্স হ্যামলেটের বাবা, তার বাবা কিন্তু আসলে হত্যা করা হয়, কারণ এই প্রিন্স হ্যামলেটের মা এবং তার চাচা দুজনে পরকীয়ার কিন্তু বলি হয় আমাদের আসলে কিং হ্যামলেট। এবং প্রিন্স হ্যামলেট যখন জানতে পারলে যে তার বাবাকে আসলে হত্যা করা হয়েছে, তখন প্রিন্স হ্যামলেট প্রতিশোধ নেওয়ার জন্য আসলে উদ্গ্রীব হয়ে পড়েছে, আমার বাবার হত্যাকারীকে আসলে মারতে হবে। তখন কিন্তু তার যে প্রিয়তমা তাকে বলেছে যে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তখন তার প্রিয়তমা কেন্দ্র করে প্রিন্স হ্যামলেট এই উক্তিটি করেছিল, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ যার সারমর্ম কিন্তু ছিল উল্টাটা, অর্থাৎ কি হবে না হবে এগুলো দেখার আমার আসলে কোনো বিষয় নয়। তার মানে এই টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন একটা গুরুত্বপূর্ণ উক্তি, এবং সেই উক্তিটা কিন্তু নেওয়া হয়েছিল হ্যামলেট নাটক থেকে। হ্যামলেট কিন্তু ট্র্যাজেডি ড্রামা থেকে নেওয়া হয়েছিল। তার মানে কিন্তু আমাদের 33-এর বি কিন্তু সঠিক উত্তর, 33-এর বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা 33-এর বি কিন্তু সঠিক উত্তর। আচ্ছা এরপরে আসেন নাম্বার 34, ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবি কাকে বলা হয়? একটু আগে পড়িয়েছিলাম পোয়েট অফ বিউটি জন কিটস। আর একটা বলে দিয়েছিলাম যে পোয়েট অফ নেচার মানে প্রকৃতির কবি, প্রকৃতির কবি হচ্ছে ডব্লিউ ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে প্রকৃতির কবি। সেখানে বলেছে ইংরেজি সাহিত্যে প্রকৃতির কবিকে, উত্তর কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আচ্ছা এত কিছু মনে রাখবো কিভাবে, যা শুধুমাত্র একটু শেষ মুহূর্তে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ মনে থাকবে। আচ্ছা আজকের দিনের সর্বশেষ প্রশ্ন আমরা একটু দেখি, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্স বইটির রচয়িতা কে?
দেখা যাক, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা কিন্তু সব শুরুতে পড়েছিলাম হ্যারি পটার। হ্যারি পটার মালে কিন্তু জে কে রাউলিং, জে কে রাউলিং, এবং হ্যারি পটার সিরিজের সর্বশেষ সপ্তম সপ্তম কিন্তু এপিসোড প্রকাশিত হয়েছে, অর্থাৎ হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ ব্লাড প্রিন্সের রচয়িতাকে একটু আগে বলেছিলাম জে কে রাউলিং, তার মানে 35 এর কিন্তু সঠিক উত্তর। আগামীকাল সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় ইংরেজি সাহিত্যের এই প্রশ্নগুলোর আমরা পিডিএফ দিয়ে দিব, এই প্রশ্নগুলোর পিডিএফ আমরা দিয়ে দিব। এবং আজকে কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যের ম্যারাথন ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেল। সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে। আমি সর্বোচ্চটুকু চেষ্টা করেছি যে ইনফরমেশনগুলো প্রাইমারি পরীক্ষার্থীর জানা দরকার সবগুলো কিন্তু আলোচনা করেছি। একটু জানাবেন ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন। অনকে শিক্ষার্থী কিন্তু যুক্ত আছে, সবাই কিন্তু আসলে ওয়ানকে। আচ্ছা, একটু জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, সবাই একটু কমেন্টস করে জানাবেন। এবং এই আগামীকাল সকাল 10টায় এই প্রশ্নগুলোর পিডিএফ আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো, ইনশাল্লাহ আমরা পিডিএফ গুলো দিয়ে দিব। তো একটু সবাই জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন, সবাই একটু কমেন্টস করে জানাবেন। সবাই সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন, সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে। ইংরেজি সাহিত্যের ক্লাস কিন্তু আমি জাস্ট প্রাইমারি উপলক্ষে নিলাম যাতে করে আপনারা উপকৃত হন। আচ্ছা, শুক্রিয়া ভাইয়া, আচ্ছা ম্যারাথন ক্লাস নেওয়ার জন্য অনেক দরকারি ছিল। সুব্রত শিখায় লিখেছে সুন্দর, ওবায়দুল ইসলাম লিখেছেন গুড। আচ্ছা, আউটস্ট্যান্ডিং, মাইন্ড ব্লোয়িং, এক্সট্রাঅর্ডিনারি, সুন্নি সরকার। আচ্ছা, আমি কয়েকটি কমেন্টস পড়বো এবং তারপরে কিন্তু বিদায় নেবো। আচ্ছা, তো আপনাদের জন্য যে ঘোষণাটা প্রে ফর আস, ইনশাআল্লাহ আপনারা ভালো প্রস্তুতি নেন, ভালোভাবে পরীক্ষা দেন। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, এমনি সুমন খান খুব উপকৃত হলাম। অনন্য আঞ্জলি রামায়ণ লিখেছেন, অনেক ভালো লেগেছে। আগামীকাল বাংলা সাহিত্যের উপর ম্যারাথন ক্লাস, যান ঘোষণা দিলাম সম্পূর্ণ ফ্রিতে। আগামীকাল বাংলা সাহিত্যের উপর ম্যারাথন ক্লাস হবে, আগামীকাল বাংলা সাহিত্যের উপরে ম্যারাথন ক্লাস হবে। কয়টায়? রাত 9টায়। আমাদের রাশেদ স্যার ইনশাআল্লাহ ক্লাসটা নেবেন। কালকে বাংলা সাহিত্যের উপরে ম্যারাথন ক্লাস নেওয়া হবে। যারা কালকে রাত 9টায় ক্লাস করবেন আমরা তাদেরকে বাংলা সাহিত্যের পিডিএফ দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনাদের আবারও বলছি, শেষ মুহূর্তে যারা অ্যাড হতে চান অনলি 99 টাকা। জীবনে 99 টাকা কিছুই না, মানে বাইরে বের হলে মানে শুধুমাত্র কথা বললে অনেক সময় 99 টাকা চলে যায়। তো আবারও বলছি, আমরা কিন্তু আয়োজন করেছি বিজয়াত্রার সৌজন্যে 500 প্রশ্নের পিডিএফ প্লাস 5টি মডেল টেস্ট। এই মডেল টেস্ট গুলো আপনি শেষ মুহূর্তে দিলে আপনার কনফিডেন্স, আপনার আত্মবিশ্বাস কিন্তু কিছুটা হলেও কিন্তু অন্য শিক্ষার্থীদের থেকে বাড়বে। এবং যখনই দেখবেন যে আপনি একটা ভালো মার্কস পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে, তখন কিন্তু আপনি কিন্তু পরীক্ষাটা কিন্তু আপনার অন্যরকম হবে। তো এখনো যারা যুক্ত হতে চান এবং শেষ মুহূর্তে কিন্তু এই 500 প্রশ্নের আমরা কিন্তু ব্যাখ্যা সহকারে দিব। মনে রাখবেন, 500 প্রশ্নের ব্যাখ্যা দেওয়া মানে কিন্তু সেটা 1500 প্রশ্নের সমান। তার মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু বাছাই বাছাই করে কিন্তু আমরা পিডিএফটা দিচ্ছি। তো যারা যুক্ত হতে চান তারা কি, আমাদের কিন্তু আজকে অলরেডি 3টা মডেল টেস্ট হয়ে গিয়েছে। এই মডেল টেস্টের পিডিএফ কিন্তু আমাদের গ্রুপে রেকর্ড রয়েছে, আমাদের গ্রুপে কিন্তু রয়েছে। যারা এই 500 প্রশ্নের পিডিএফ নিতে চান তারা কিন্তু আমাদের যুক্ত হতে পারেন। আমাদের এই নম্বরে অনলি 99 টাকা পাঠিয়ে দেন। 99 টাকা পাঠানোর পরে আমরা কিন্তু আপনাকে এখনই কিন্তু অ্যাড করে দিব, অর্থাৎ বিকাশ, রকেট বা নগদ যে কোনো একটি উপায় কিন্তু 99 টাকা পাঠিয়ে আপনার ফুল নম্বর, আপনি যে নম্বর থেকে পাঠাবেন তার ফুল নাম্বারটা একটু লিখে জানাবেন, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। তার ফুল নাম্বার লিখে জানাবেন, আমরা অ্যাড করে দিব ইনশাল্লাহ। সুন্দর ছিল, জি অসংখ্য ধন্যবাদ সাইফুদ্দিন। তো আবারও বলছি, যারা যুক্ত হতে চান তারা কি করবেন, তারা অনলি 99 টাকা পাঠিয়ে জানান, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। সময় শুরু এখন 01873162083, এই নম্বর 99 টাকা পাঠিয়ে যান, আমরা আপনাকে অ্যাড করে দিব ইনশাল্লাহ।
স্যার আমরা যারা পেইড ব্যাচের ছাত্রছাত্রী আছি 2 তারিখের পর কেমনে ক্লাস করবো? যে আপনারা থাকবেন, আপনারা ক্লাসে যারা একবার ভর্তি হয়েছে তাদেরকে আমরা ইনশাল্লাহ পরবর্তী ব্যাচের ক্লাস করার সুযোগ দিব, পরবর্তী ব্যাচের ক্লাস করার সুযোগ দিব ইনশাল্লাহ। তো যারা যুক্ত হতে চান তারা কি করবেন, তারা হচ্ছে আমাদের টাকা পাঠিয়ে ইনবক্স করবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। জাস্ট টাকা পাঠায় জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আর যারা আমাদের আগের ব্যাচে ভর্তি আছেন 1399 টাকা, তাদের কিন্তু আর ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তাদের ভর্তি হওয়ার প্রয়োজন নেই। যারা একবার ভর্তি হয়েছেন তাদেরকে আর ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট টাকা পাঠিয়ে যে নম্বর থেকে পাঠাবেন ওই নাম্বারটা আপনার জানালেই হবে। আচ্ছা, লাস্টে 607 থেকে আমরা টাকা পেয়েছি। দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী আমার সাথে যুক্ত হচ্ছেন। আমরা আজকে বেশি সুযোগ দিব না, অনলি 50 জন, অনলি 50 জনের সুযোগ পাবেন এবং অনলি 50 জন, অনলি 50 জন। আজকের পরীক্ষা রাত 10:30টা, আজকের পরীক্ষা আর 15 মিনিট পরে রাত 10:30 অনুষ্ঠিত হবে। তো যারা এখনো ভর্তি হতে চান আর মাত্র 50 জন আমরা নিব, এই 500 পিডিএফ পাবেন আর মাত্র 50 জন, তারা মাত্র 99 টাকা পার্সেন্ট মানি করে আমাদের জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আপনি আমাদের ফুল নম্বরটা ইনবক্সে জানিয়ে দিবেন, টাকা পাঠিয়ে আমরা আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ, অ্যাড করে দেব ইনশাল্লাহ। যে পিডিএফ কবে দেবেন? পিডিএফ আমরা গ্রুপে অ্যাড হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ। আচ্ছা, লাস্টে টাকা পেয়েছি 726 থেকে টাকা পেয়েছি, লাস্টে 622 থেকে। ইংলিশ কি ম্যারাথন ক্লাস হয়েছে? জি আজকে হয়েছে। লাস্টে 622 থেকে 7 থেকে, লাস্টে পেয়েছি আমরা 908 থেকে, অনলি 99 টাকা। আপনারা কিন্তু 500 প্রশ্নের পিডিএফ ব্যাখ্যা সহকারে, 500 প্রশ্নের পিডিএফ কিন্তু ব্যাখ্যা সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। 500 প্রশ্নের পিডিএফ কিন্তু ব্যাখ্যা সহকারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ব্ল্যাক ব্যাংক থেকে একজন দিয়েছেন, অবশ্যই টাকা পাঠানোর পরে যে নম্বর থেকে পাঠাবেন তার ফুল নম্বর, তার পুরো নম্বর কিন্তু অবশ্যই দিয়ে রাখবেন। আগামীকাল রাত 9টায় কিন্তু বাংলা সাহিত্যের ম্যারাথন ক্লাস হবে, কেউ কিন্তু দেরি করবেন না, কালকে রাত 9টা চলে আসবেন।
প্রাইমারি যারা পরীক্ষা দিবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু 8:30টার মধ্যে, অবশ্যই 8:30টার মধ্যে কিন্তু উপস্থিত হবেন। 8:30টার মধ্যে উপস্থিত হবেন, অর্থাৎ 8:30 উপস্থিত হবেন। প্রয়োজনে 1 ঘন্টা আগে যাবেন, কারণ দেরিতে গেলে কিন্তু গেট বন্ধ করে দিলে শেষ, পরীক্ষা শেষ হয়ে যাবে। অবশ্যই আগে ভাগে রওনা দিবেন। আচ্ছা স্যার, প্রথম পরীক্ষা দিতেছি, পরীক্ষার হলে খাতা কেমন হবে যদি একটু জানাতেন। প্রথম কথা হচ্ছে একটু রিল্যাক্সে থাকবেন। পরীক্ষার আগের 2 দিন, আগের 1 দিন আসলে কোনো পড়ালেখার মধ্যে যাবেন না। পরীক্ষার আগের দিন নিজেকে রিল্যাক্স দেওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং পরীক্ষা অ্যাজ ইউজুয়াল, পরীক্ষার খাতা যেভাবে নর্মাল এমসিকিউ ওএমআর শিটে আগে উত্তর ভরাট করেছেন বোর্ড পরীক্ষায়, তেমনভাবে কিন্তু পরীক্ষা থাকবে। তো এটা নিয়ে আসলে কোনো প্যানিক হওয়ার কোনো কিছু নাই। আচ্ছা, আমরা এখনই আমাদের ক্লাসটি অফ করে দিব। আগামীকাল রাত 9টায় কিন্তু আপনাদের জন্য কিন্তু বাংলা সাহিত্যের সুপার ম্যারাথন ক্লাস অনুষ্ঠিত হবে। কেউ কিন্তু মিস করবেন না, কেউ কিন্তু মিস করবেন না, কেউ কিন্তু মিস করবেন না। আচ্ছা, সালাউদ্দিন শাহরিন লিখেছেন, আচ্ছা আমাকে অ্যাড করা হচ্ছে, পেজে মেসেজ করেন। পেজে একটু আপনারা টাকা পাঠিয়ে ইনবক্সে মেসেজ করবেন, আমরা আপনাদেরকে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, লাস্টে 4068 থেকে টাকা পেয়েছি লাস্টে 655 থেকে টাকা পেয়েছি, লাস্টে 224 থেকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। লাস্টে 632 থেকেও টাকা পেয়েছি। জি, HM শাহ আলম পাঠিয়েছেন, জি অসংখ্য ধন্যবাদ। একটু ফুল নাম্বারটা আমাদের ইনবক্সে জানাবেন, আমরা আপনাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব তত আমরা দ্রুত আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ। আপনার তত দ্রুত আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। সো আজকের মতো আমি এখানে শেষ করছি। আগামীকাল রাত 9টায় সবাই কিন্তু চলে আসবেন আমাদের এই পেজে। আপনাদের কিন্তু আগামীকাল বাংলা সাহিত্যের কিন্তু সুপার ক্লাস হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। যারা টাকা পাঠাবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এই নম্বর টাকা পাঠিয়ে ইনবক্সে ফুল নম্বর জানালে হবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ।